প্রিয় দর্শক, আপনারা হয়তোবা এরই মধ্যে জেনে থাকবেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ বলে এই মুহূর্তে জামাত শিবির ওরফে তাজুলের আদালত নামে যে ক্যাঙ্গারু আদালতটা চলছে, সেই আদালতে একটা অদ্ভুত ঘটনা গত 2 দিনে ঘটে গেছে। অদ্ভুত ঘটনাটা কি? অদ্ভুত ঘটনাটা হচ্ছে এই তাজুলের আদালতের এই তাজুল অর্থাৎ শিবির পোনা তাজুল এই আদালতকে একটি উপন্যাস পড়িয়ে শুনিয়েছে। কি সেই উপন্যাস? সেই উপন্যাসটি হচ্ছে হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাস। সেই দেয়াল উপন্যাসের 85 নম্বর পাতা আর 86 নম্বর পাতা সে আদালতে পড়িয়ে শুনিয়েছে এবং এই কাল্পনিক যেই বইটি আছে আর বইয়ের যে ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারকে সে বলছে এই ক্যারেক্টারই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আকম মোজাম্মেল সাহেব। এই আকম মোজাম্মেল সাহেব কি এই হুমায়ুন আহমেদের এই উপন্যাসের চরিত্র? সেটির কি কোনো আইডেন্টিটি চেক হয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে, কোনো জায়গাতে সেটিকে জিজ্ঞেস করা হয়েছে? না, কিছুই হয়নি। আমরা প্রথমেই যে কোনো আলোচনা করবার আগে এই তাজুল হুমায়ুন আহমেদের এই উপন্যাসের যেই অংশটি ট্রাইব্যুনালে বা এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে পড়িয়ে শুনিয়েছে, সেই ক্লিপিংসটি আমরা একটু শুনে আসব। এই সেই মোজাম্মেল যে 1972 সালে নববধূকে ধর্ষণ করে হত্যা করে গ্রেপ্তার হয়, বঙ্গবন্ধুর নির্দেশে ছেড়ে দেওয়া হয়। হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে, যেটা গতকাল আমি সাবমিট করেছিলাম, আমি ট্যাগ দিয়েছি, এটা আমি একটু পড়ে দিচ্ছি। নিবেদিত প্রাণ আওয়ামী লীগের মোজাম্মেলের আত্মীয় স্বজন। মোজাম্মেল ধরা পড়েছে মেজর নাসেরের হাতে, স্থান টঙ্গী। বঙ্গবন্ধু ঘরে ঢোকা মাত্র মোজাম্মেলের বাবা এবং 2 ভাই কেঁদে বঙ্গবন্ধুর পায়ে পড়লো। টঙ্গী আওয়ামী লীগের সভাপতিও পায়ে ধরার চেষ্টা করলেন, পা খুঁজে পেলেন না, পা মোজাম্মেলের আত্মীয় স্বজনের দখলে। বঙ্গবন্ধু বললেন, ঘটনা কি বলো? টঙ্গী আওয়ামী লীগ সভাপতি বললেন, আমাদের মোজাম্মেল মিথ্যা মামলা জড়িয়েছে, মেজর নাসের তাকে ধরেছে, নাসের বলেছে 3 লাখ টাকা দিলে ছেড়ে দিবে। মিথ্যা মামলাটা কি? মোজাম্মেলের বাবা কাঁদতে কাঁদতে বললেন, খুনের মামলা লাগাই দিছে। টঙ্গী আওয়ামী লীগের সভাপতি বললেন, এই মেজর আওয়ামী লীগ শুনলেই তারাবাতির মতো জ্বলে ওঠে। সে প্রকাশ্যে ঘোষণা করেছে, টঙ্গীতে আমি কোনো আওয়ামী লীগের বদ রাখবো না। বঙ্গবন্ধু, আমি নিজেও এখন ভয়ে অস্থির, টঙ্গীতে থাকি না, ঢাকায় চলে এসেছি। ক্রন্দন, সে কাঁদতে শুরু করে। বঙ্গবন্ধু বললেন, কান্দিস না, কান্দার মতো কিছু ঘটনাই, আমি এখনো বেঁচে আছি, মরে যাইনি, ব্যবস্থা নিচ্ছি। তিনি মোজাম্মেলকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দেওয়ার আদেশ দিলেন। মেজর নাসেরকে টঙ্গী থেকে সরিয়ে নেওয়ার জরুরি নির্দেশ দেওয়া হলো। মূল ঘটনা সূত্র, বাংলাদেশ লিগাসি অব ব্লাড অ্যান্থনি মাসকারেনহাস। এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিল, দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবল সহ গাড়ি আটক করে, গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণীর স্বামীকে হত্যা করে, মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। মেয়েটির রক্তাক্ত ডেড বডি 3 দিন পর টঙ্গী ব্রিজের নিচে পাওয়া যায়। মেজর নাসেরের হাতে মোজাম্মেল ধরা পড়ার পর মোজাম্মেল বলল, ঝামেলা না করে আমার ছেড়ে দেন, আমি আপনাকে 3 লাখ টাকা দিব। বিষয়টা সরকারি পর্যায়ে নিবেন না, স্বয়ং বঙ্গবন্ধুর নির্দেশে আমি ছাড়া পাবো, আপনি পড়বেন মহাবিপদে, আমি তুচ্ছ বিষয়ে বঙ্গবন্ধুকে জড়াতে চাই না। মেজর নাসের বললেন, এটা তুচ্ছ বিষয়? মোজাম্মেল জবাব দিল না, উদাস চোখে তাকালো। মেজর নাসের বললেন, আমি অবশ্যই তোমাকে ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করব, তোমার 3 লাখ টাকা তোমার গুচ্ছদ্বারে ঢুকিয়ে রাখো। মোজাম্মেল বলল, দেখা যাক। মোজাম্মেল ছাড়া পেয়ে মেজর নাসেরকে তার বাসায় পাকা কাঁঠাল খাওয়ার নিমন্ত্রণ করেছিল। So that is the statement described in the book Bangladesh A Legacy of Blood. এইটার উল্লেখ করে হুমায়ুন আহমেদ তার ঐতিহাসিক যে উপন্যাস সেখানে এটা বলেছে। দেয়াল। প্রিয় দর্শক, আপনারা তাজুলের এই ক্লিপিংসটি শুনলেন। এই ক্লিপিংসের মধ্যে আপনারা জানতে পারলেন যে হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসে যেই অংশটি লিখেছে সেটি। এই ঘটনা খুঁজতে গিয়ে আমি অনেকগুলো ক্যারেক্টারকে খুঁজে বেরিয়েছি, যার মধ্যে মোজাম্মেল একজন। যেই মোজাম্মেলের কথা তাজুল ইসলাম বলছে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কথা, দর্শক আপনি আমাকে এটা জিজ্ঞেস করতেও পারেন যে
তাজুল ইসলাম কখন বলেছে এই মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর কথা? এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা ক্লিপস দেখতে হবে। এই ক্লিপসটা তাজুল ইসলাম 14ই অক্টোবর আদালতে বা এই ক্যাঙ্গারু আদালতে যুক্তি তর্ক উপস্থাপনের সময় সে আওড়েছে। কোত্থেকে আওড়েছে? হুমায়ুন আহমেদ তার এই উপন্যাসের এই ঘটনাটা লিখতে গিয়ে অ্যান্থনি মাসকেরেনহাসের দ্য লেগেসি অফ ব্লাড নামে একটি বইকে উদ্ধৃত করেছে। সেই উদ্ধৃত অংশ পড়বার পরে সে তখন বলেছে, অর্থাৎ তার ডেপুটি তার কানে কানে এসে বলে গেছে, সে তখন আদালতকে বলে শুনিয়েছে যে এই মোজাম্মেলই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আকব মোজাম্মেল। তো আমরা এই যে অ্যান্থনি মাসকেরেনহাসের যেই অংশটি পড়ল, আমরা সেই অংশটুকু এই দর্শকদের জন্য একটু শোনাবো বা দেখাবো। চলুন আমরা সেই ক্লিপিংসটি দেখে নেই। গতকালকের যে একটা অসমাপ্ত জিনিস ছিল সেটা দেখানোর মধ্য দিয়ে আমি আমার আর্গুমেন্ট শুরু করতে যাচ্ছি। আমি টঙ্গীর যে মেজর নাসের কর্তৃক মোজাম্মেল নামক একজন অপরাধীকে গ্রেফতার করার ব্যাপারে যে বর্ণনাটা প্লেস করেছিলাম দেয়াল বই থেকে, সেটার মূল তথ্যসূত্র ছিল অ্যান্থনি মাসকেরেনহাসের বাংলাদেশের লিগাসি অফ ব্লাড নামে যে বইটা, সেইটার আমি একটু প্লেস করে দিতে যাচ্ছি। আমরা কষ্টে 3টা বই পেয়েছি, আমি 2টা এখানে দিচ্ছি আপনাদেরকে, একটা আমি পড়ে শোনাচ্ছি। এবং অরিজিনাল ইংলিশ টেক্সটটা আমাদের হাতে একটা আছে, আমরা অনেক চেষ্টা করছি পাওয়ার, এখন পাইনি। আমি পড়া শেষ হলে আপনাকে দিচ্ছি। আমাদের লাইব্রেরিতে আছে। I'm reading it out from page number 70 from the last 2 lines. একবার টঙ্গীতে মেজর নাসের 3 ব্যক্তিকে আটক করে। এরা 3টি খুনের আসামি ছিল। নববিবাহিত এক দম্পতি তাদের গাড়িতে টঙ্গীতে যাবার পথে মোজাম্মেল নামে এক দুর্ধর্ষ আওয়ামী লীগের ও তার সহকর্মীরা তাদের উপর হামলা চালায়। গাড়ির ড্রাইভার তার আরোহীকে স্বামীকে খুন করে। তারা মেয়েটির উপর ধর্ষণ চালায়। 3 দিন পর মেয়েটির রক্তাক্ত লাশ একটি কুলের কাছে রাস্তায় পাওয়া যায়। মেজরের হাতে ধৃত এই ঘটনার সঙ্গে জড়িত মোজাম্মেল মেজর নাসেরকে 3 লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। মোজাম্মেলের ভাষায়, ব্যাপারটিকে সরকারি পর্যায়ে নেওয়ার ব্যবস্থা করবেন না, আজ হোক কাল হোক আমাকে আপনার ছেড়ে দিতেই হবে, সুতরাং টাকা নিয়ে ছেড়ে দিতে আপনার আপত্তি কেন? নাসের এতে ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসিতে ঝুলাবে মনে করে কোর্টে সোপর্দ করে। কিছুদিন পরে ওই 3টি নৃশংস খুনের আসামি মোজাম্মেলকে জনসম্মুখে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে সকলে বিস্মিত হয়ে যায়। সেনাবাহিনীতে ঘটনাটি আরো চাঞ্চল্য সৃষ্টি করে। এই কাণ্ডটি শেখ মুজিবের ব্যক্তিগত হস্তক্ষেপে সম্ভব হয়েছিল। এটা হচ্ছে মূল কথাটা। না, ওইটা তথ্যসূত্র, আর উনি তো ওইটা তার নিজের ভাষায় লিখেছেন। আর এই মোজাম্মেল হচ্ছে যে পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হচ্ছে এবং আমাদের এই ট্রাইব্যুনালের আসামি ছিল। অরিজিনাল ইংলিশ টেক্সটটা থেকে আমি পড়ে দিচ্ছি, মানে একটা বই আছে, আমি পড়ে দিচ্ছি। One day during a combing operation in the Tongi area, north of Dhaka, Major Nasser, who was commanding another squadron of the Bengal Lancers, arrested 3 small-time thugs. In the course of interrogation, one of them broke down and told the army officers a story about particularly gruesome triple murder which had rocked Tongi the previous winter. It transpired that the newly married couple traveling to their home in a taxi had been waylaid on the outskirts of the town, and the bridegroom and the taxi driver were hacked to death and their bodies thrown in the river. The bride, who was carried off to an isolated cottage, was repeatedly raped by abductors. 3 days later, her mutilated body was found on the road near a bridge. Confessing to his part in the crime, the thug told the army men the police investigation was called off when they found that the ringleader of the gang was his boss, Mozammel, chairman of the Tongi Awami League. According to Farooq, the confession to infuriated the interrogation officer, a boyish lieutenant named Istiar, who has since resigned and left the country, that he had started kicking the chap so hard that he died of internal injuries. Mozammel himself was taken by Major Nasser to Dhaka for prosecution after he had confirmed from police records that the thug had been telling the truth. According to Farooq, Mozammel offered Nasser 3 lakh taka for his release. Don't make it public affair, the Awami League
Awami League advised him, "You will anyway have to let me go, either today or tomorrow. So why not take the money and forget about it?" Nasser, who was affronted by his blatant attempt to bribe him, swore he would bring Muzammil to trial and make him hang for his crime. He handed him over to a civil authorities. Farooq said they were all astonished a few days later to find Muzammil had been released on Sheikh Mujib's direct intervention. "I told you to take the money," Muzammil crowd. "You would have been the gainers. Now I have been released anyway and you get nothing." তো এইটা ছিল সেই সময় তাদের ল অ্যান্ড অর্ডারের প্রতি তাদের শ্রদ্ধাবোধ এবং রাষ্ট্রকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল সেটা বোঝানোর জন্য এটা আমরা এটা হচ্ছে 1972 সাল। মানে ডেটটা আমাকে কনফার্ম করতে হবে, দেখে নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন এখানে দুটি ঘটনা। একটি হচ্ছে তার ডেপুটি তার কানের কাছে এসে বলছে মোজাম্মেল সাহেবের কথা, আর তাজুল এই আদালতকে জানাচ্ছে যে আকম মোজাম্মেলই হচ্ছে যে যার বিরুদ্ধে এই আদালত চার্জ এনেছে, এই মোজাম্মেলই সেই মোজাম্মেল। অর্থাৎ অ্যান্থনি মাস্কেরেনহাসের বইয়ে লেখা মোজাম্মেল আর হুমায়ুন আহমেদ তার মনের মাধুরী মিশিয়ে যে উপন্যাসের যে ক্যারেক্টার এনেছে সেই ক্যারেক্টার মোজাম্মেল ওই একই মোজাম্মেল। এখন আমরা যেটা করেছি সেটি হচ্ছে কিছু অনুসন্ধান করেছি, বাট আজকের অনুসন্ধানটা একটু ভিন্ন, কারণ এই অনুসন্ধান করতে গিয়ে আমার সাথে আমি দুজন ব্যক্তিকে সাথে নিয়েছি। একজন হচ্ছে এই বৃহত্তর গাজীপুর বা টঙ্গীর সন্তান, যিনি সর্ব ইউরোপ ছাত্রলীগের একজন নেতা এবং একজন কর্মী। তিনি হচ্ছেন মেহেদী হৃদয়, আপনারা দেখতে পাচ্ছেন হৃদয়কে। এবং আমার সাথে গবেষণার ক্ষেত্রে বা অনুসন্ধানের ক্ষেত্রে আরেকজন আমার সাথে এসেছেন, যার নাম হচ্ছে নিশান, যিনি ফেনী অঞ্চলের, মূলত বাংলাদেশের ফেনীর একজন অধিবাসী এবং তিনি ইটালিতে থাকেন। আর বলে রাখা ভালো, আমি এই মুহূর্তে ইটালির রোমে রয়েছি। আমি এই দুইজন ব্যক্তিকে আমার সাথে রেখেছি, এই কারণে রেখেছি যে আজকে তাদেরকে আমি একটু দেখাতে চেয়েছিলাম যে বাংলাদেশে মিথ্যেগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়, একটা মিথ্যেকে কিভাবে খুঁজে খুঁজে সেখান থেকে সত্য ঘটনাটা বের করে আনতে হয়। আমরা যখন অনুসন্ধান করি তখন আমরা এই মোজাম্মেলের অনুসন্ধানে নামি। আমি প্রথমেই একটু হৃদয়কে বলতে চাই যে হৃদয়, আজকে তুমি আমার এই পুরো অনুসন্ধানটা দেখলে যে আমি এই তাজুলের বক্তব্যের প্রেক্ষিতে আমি কিভাবে অনুসন্ধান করছি। ইনফ্যাক্ট তুমি আজকে যেহেতু বৃহত্তর গাজীপুরের সন্তান, এই ঘটনাটাও ঘটেছে তোমাদের এলাকাতে, তুমি আমাকে একটা বিশালভাবে সাহায্য করেছো। তুমি কি শিখলে বা তোমার কাছে কি মনে হলো এই পুরো ঘটনা দেখে? আমার কাছে মনে হয় যে আমরা সব সময় মনে হয় যে কি বলে এটাকে মিথ্যা ইতিহাস দিয়ে বাংলাদেশের মানুষকে, তরুণ সমাজকে বিকৃতি করার চেষ্টা করছে। ওই জায়গাটা থেকে আপনি যেভাবে এই সত্যকে উন্মোচন করার চেষ্টা করেন, আমি আপনার সাথে থাকতে পারি আজকে। এই তোমার কাছে অনুভূতিটা কি? তোমার কাছে বিষয়টা লেগেছে? আমার কাছে খুবই সারপ্রাইজিং একটা জায়গা। আমি আসবো তোমার কাছে, তোমার এই বিষয় নিয়ে আমি আসবো। প্রিয় দর্শক, হৃদয় আজকে আমাকে বেশ কিছু হেল্প করেছে এই গবেষণার ক্ষেত্রে, সেটি বলছি। যেমন আমি এই মোজাম্মেলের সন্ধানে যখন নেমেছি, মোজাম্মেল সাহেব, দুজন মোজাম্মেল সাহেবের সন্ধান পেয়েছি। একজন হচ্ছে আকম মোজাম্মেল হক, আরেকজন হচ্ছে কাজী মোজাম্মেল হক। আমাকে দুজনের পরিচয় দাও। কাজী মোজাম্মেল হক তৎকালীন সময় স্বাধীন বাংলার প্রথম পার্লামেন্ট মেম্বার ছিলেন এবং একই সাথে টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আর আমরা যারা আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, বর্তমান 5ই আগস্ট পূর্ববর্তী সময়ের, ওনার নাম হচ্ছে আকম। না, উনি এখনো মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আছে, পূর্ববর্তী পরবর্তী কিছু নাই, উনি এখনো মন্ত্রী আছেন। আমি শুধু জানতে চাই যে আকম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী, কথাই তো বলা হচ্ছে। তারপরে আমরা দুজন ব্যক্তিকে পেয়েছি মোজাম্মেল নামে। এই তো ঘটনা। ফাইন, আমি তোমার কাছে আসবো, তার আগে এখন আমি চলে যাব হচ্ছে নিশান ভাই, আপনি তো এই অনুসন্ধানের, আমি আজকে যা করেছি বা আমরা গ্রুপ হিসেবে যা করেছি, আপনি সেই রিসার্চ টিমের একজন ছিলেন। আপনার কাজ ছিল
তাজুল ইসলাম ট্রাইব্যুনালে কি বলেছে সেটা খুঁজে বের করা। আপনি খুঁজে বের করেছেন। আমি কিভাবে বা আমরা কিভাবে আজকে অনুসন্ধান করে তাজুল ইসলামের মিথ্যাচার বের করেছি চোখের সামনে দেখেছেন। ইতিহাস বিকৃত কিভাবে হয় চোখের সামনে দেখেছেন। আপনার মুখে একটু আপনার অনুভূতি শুনতে চাই, পরে বিস্তারিত ব্যাখ্যা শুনবো। ধন্যবাদ নিজুম ভাই। অনুভূতি হচ্ছে আমাদেরকে মিথ্যাটা আমাদেরকে প্রচার করতেছে। আপনি অবাক হন নাই? আমরা তো অবাক। আমি কি, সবাই যারা এই ইয়েটা দেখছে, প্রোগ্রামটা দেখছে, সবাই অবাক। এই পুরো ঘটনাটা ওনাকে বিস্ময়ভীত করেছে। এবার আমি আসি মূল আলাপে। তাজুল ইসলাম আদালতে যে উপন্যাস পাঠ করেছে এবং বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো মনে হয় একটা শিবিরপোনা আদালতে, মানে শিবিরের আইনি প্র্যাকটিস দেখেন যে আদালতের মধ্যে একটা উপন্যাসের ক্যারেক্টারকে সে তুলে এনে বলছে এই লোকটি অপরাধী। তাজুল যেই উপন্যাসের ক্যারেক্টারটা এনেছে এবং অ্যান্থনি মাস্কারেনহাসকেও নিয়ে এসেছে, অর্থাৎ হুমায়ুন আহমেদের উপন্যাস, এবং হুমায়ুন আহমেদ বলেছে তার এই উপন্যাসটার এই ঘটনা সে জেনেছে অ্যান্থনি মাস্কারেনহাসের বই থেকে। সেই জায়গাগুলো আপনারা শুনেছেন। এইখানে মেজর নাসের নামে যেই ক্যারেক্টারটা এসেছে, আমরা সেই মেজর নাসেরের সাথে ফোনে কথা বলেছি। আমার মনে হয় মেজর নাসেরের বক্তব্য আমরা তার অনুমতি নিয়ে রেকর্ড করেছি। মেজর নাসেরের বক্তব্য যদি আমরা আপনাদেরকে এখন শোনাবো, আমার মনে হয় আপনাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কেন ক্লিয়ার হয়ে যাবে জানেন? মেজর নাসের দাবি করছে সেইখানে মোজাম্মেল নামে কোনো ঘটনাই ঘটে নাই, বঙ্গবন্ধু কাউকে জামিন দিয়েছে এই ধরনের ঘটনাই ঘটে নাই, পুরাটাই ভুয়া, কমপ্লিটলি ভুয়া। চলুন আমরা মেজর নাসেরের সেই অডিওটি আপনাদের জন্য একটু শোনাবো। অ্যান্থনি মাস্কারেনহাস যে আপনার নাম ব্যবহার করেছে মেজর নাসের, এই যে টঙ্গীতে 3 জনকে গ্রেফতারের ব্যাপারে, এটা কি আপনাকেই ব্যবহার করেছে, আপনার নামই ব্যবহার করেছে নাকি অন্য নাসের? জি কিন্তু হ্যাঁ, না আমি সেই ব্যক্তি মেজর নাসির 1974 এর ঘটনা টঙ্গীতে। কিন্তু অ্যান্থনি মাস্কারেনহাস যেটা বলেছে সেটা উনি সত্যটা বলেন, মানে টুইস্ট করা জিনিস। মূল ঘটনাটা কি? জিনিসটা যে মোজাম্মেলের কথা, মোজাম্মেল যিনি ছিলেন আওয়ামী লীগের যে এমপি ছিলেন টঙ্গীর, মোজাম্মেল সাহেব, উনি এখন প্লিজ ওটা আমি বলছি। জি যে অ্যান্থনি মাস্কারেনহাস যে কথাটি বলেছেন, যা লিখেছেন সেটা উনি শুনেছেন ফারুকের কাছ থেকে, সৈয়দ ফারুক রহমান, তখন মেজর সৈয়দ ফারুক রহমান। পরে উনি কি হয়েছেন আমার জানা নেই, উনি হয়তো জেনারেল হয়েছেন নাকি, আই ডোন্ট নো। তো ফারুকও বিষয়টি ভালো মতো জানতো না। তখন ঢাকাতে 3টা ভাগে ভাগ করা হয় আমাদের রেজিমেন্টকে, বেঙ্গল লান্সার। আমাদের একটা কোম্পানি আমাকে দেওয়া হয় টঙ্গীর দায়িত্বে, টঙ্গী এবং সারাউন্ডিং এরিয়াস, কারণ ওখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ ছিল। কাজী জাফর সাহেবের দল ওখানে তাণ্ডব সৃষ্টি করছিল। আর ফারুক ছিল ডেমরাতে সর্বহারা পার্টিকে করার জন্য, নিউট্রালাইজ করার জন্য। এন্ড মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে দেওয়া হয়েছিল ধামরায়, ওই যে সর্বহারা পার্টিকে নিউট্রালাইজ করার জন্য। আচ্ছা, টঙ্গীতে গেলাম আমি, ন্যাচারালি আমার কাজের অংশ হিসেবে আমি ওই মোজাম্মেল সাহেব যিনি ছিলেন এমপি, ওনার সাথে দেখা করতে গেলাম। উনি একেবারে জেলখানার মতো ছিলেন। ওনার বাড়ির সামনে 3টা গ্রিল দিয়ে আটকানো, তালা চাবি দিয়ে উনি ভিতরে থাকেন, ভয়ের চোটে বের হন না। উনি খুব স্কেয়ার্ড অবস্থায় ছিলেন। কেন? তাও ওই যে সন্ত্রাসের ভয়ে, কেউ ওনাকে মেরে ফেলবে, এই ভয়ে উনি খুব ভীত ছিলেন। উনি, ওনার ধারণা ছিল যে ওনাকে যে কোনো সময় মেরে ফেলবে। আচ্ছা, এটা হচ্ছে ওনার অবস্থা। বাট হি ওয়াজ ভেরি নাইস। ওনার সাথে আমার একবারই দেখা হয়েছে, এরপর আর আমার সাথে ওনার দেখা হয়নি। তারপরে টঙ্গীর যে সিচুয়েশন ছিল, আমাকে যেটা বলা হয়েছে
টু রেস্টোর ল এন্ড অর্ডার। আচ্ছা, আমি যেটা করেছি সেটা হচ্ছে এক্সটেন্সিভ পেট্রোলিং করেছি। টঙ্গীতে বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে গিয়ে জেনারেল ম্যানেজারদের সাথে কথা বলে, যেমন অলিম্পিয়া টেক্সটাইল মিলস এর জেনারেল ম্যানেজার ছিলেন নুরুদ্দিন, উনিও আসতেন না, ওনাকে ডেকে নিয়ে আসলাম। ডেকে নিয়ে এসে বললাম যে আপনি আপনার মিল এটা চালু করেন। এরকম অনেক মিলে গিয়ে আমরা মানে প্রোটেকশন দিয়ে মিল চালু করলাম। ওখানে তখন ওসি ছিল টঙ্গীর কুতুবুদ্দিন, ওর বাড়ি ছিল বরগুনাতে। হি ওয়াজ এ নাইস ফেলো, ভেরি অবলাইজিং। তো যা হয় পুলিশের, ওনারা সাপ্রেস করে রাখেন ঘটনা, কিছু কিছু বলেন, আবার কিছু কিছু ওনারা রেখে দেন। তো এনিওয়ে, আমি যখন ওনার কাছে ইন্টেলিজেন্স গ্যাদার করার জন্য গেলাম, আমি বললাম যে আমাকে যদি তথ্য না দেন তাহলে তো আমি কাজ করতে পারবো না। বললো যে এখানে হাসান সরকারের ছেলে, সে হচ্ছে একটা সন্ত্রাসী। বড় হাসান সরকার তখন ছিল পৌরসভার চেয়ারম্যান সম্ভবত। আচ্ছা, ওনার ছেলেটি খুব উশৃঙ্খল ছিল। আরেকজনের কথা তিনি বললেন, আবুল হাশেম ওরফে ঠোঁট কাটা হাশেম, হি ওয়াজ এ টেরর। তার বিরুদ্ধে অনেকগুলো খুনের অভিযোগ ছিল, এবং লেটেস্ট যে খুনটা উনি করেছিল, একটি যাত্রা দল এসেছিল টঙ্গীতে, সেই যাত্রা দলের একটি মেয়েকে, যে মূল মানে চরিত্র, তাকে ধরে নিয়ে এসে উনি ওনার কাছে রেখেছিলেন ইন হিজ কাস্টাডি ফর সাম টাইম। কাস্টাডিতে রাখলে যা এই ধরনের লোকটা করে তাই করেছেন, এবং পরে মেয়েটিকে উনি মেরে ফেলেছেন মানে খুব ব্রুটালি মেরেছেন। তাকে কয়েক টুকরা করে ওই টঙ্গী ব্রিজের উপর থেকে তুরাগ নদীতে ফেলে দিয়েছেন প্রকাশ্য দিবালোকে। এই হচ্ছে ঘটনা। তো আমাকে যখন বলা হলো যে ল এন্ড অর্ডার সিচুয়েশন রেস্টোর করতে হবে, আমি প্রথমেই টার্গেট করলাম যে হাশেমকে ধরতে হবে। হাশেমকে ধরা হলো, অনেক ভিতরে গিয়ে হাশেমকে ধরা হলো। তখন তো ওই টঙ্গীর ওইসব এলাকা আপনার ইনঅ্যাক্সেসিবল ছিল, এখন রাস্তাঘাট হয়েছে। আই গট হোল্ড অফ হিম। তার বেশ মানে তার বিরাট বড় একটা বাড়ি ছিল, তার 3-4টা বউ ছিল, মা ছিল। তো তাকে ধরে নিয়ে আসলাম আমাদের ক্যাম্পে। আমরা তার বাড়ি সার্চ করলাম, খুব করলাম, আমরা কিছুই পেলাম না। তখন যেটা করলো থানার ওসি, তাকে প্রডিউস করলো কোর্টে, 24 ঘন্টার মধ্যে করতে হবে, এবং যথারীতি সেকশন 54 দেওয়া হলো। He got bailed out. উনি বেল পেয়ে গেলেন। 54 কেন, মানে তাকে রেপের চার্জ কেন আনা হলো না তার বিরুদ্ধে? না হয়নি। এটা কেন আনা হয় সেটা, আমরা তখন খুব ইয়াং অফিসার ছিলাম, যদিও মেজর ছিলাম, আমাদের বয়স কম ছিল, আর আমরা পুলিশের এই নিয়ম কানুন গুলো জানতাম না। আচ্ছা, আমরা তখন যেদিন সে ছাড়া পেলো, তারপরের দিন সে টঙ্গীতে বিশাল একটি ডেমনস্ট্রেশন অ্যারেঞ্জ করলো, লোকজন দিয়ে 500-600-1000 লোক, এই আবুল হাশেম। এবং আমার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হলো, মেজর নাসিরের চাই, মানে বিচার চাই, এটা চাই, এটা চাই। তারপরে সে বক্তৃতায় বললো আমি এবং আমার সৈনিকরা তার স্ত্রীদের গায়ে হাত দিয়েছে, ইত্যাদি ইত্যাদি সব বললো। এটার পরে আমি তখন জেনারেল সফিউল্লাহ ছিলেন, আমার কমান্ডার ছিলেন কর্নেল শাফাত। আমি ওনাদেরকে বললাম যে এইভাবে তো দায়িত্ব পালন করা যায় না, মানে এখানে মানে ফ্রি হ্যান্ড দিতে হয়, তো আমাদেরকে বরঞ্চ উইথড্র করা হোক। আচ্ছা, এটা হচ্ছে ওইটুকের ঘটনা। তারপরে একদিন পরে আমি কল পেলাম ওয়্যারলেসে যে আমাকে আর্মি হেডকোয়ার্টারে ডাকা হয়েছে। চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, উনি আমাকে ডেকেছেন কথা বলার জন্য। তো আমি যখন আর্মি হেডকোয়ার্টারে গেলাম, তখন 3টা বাজে আমার জন্য লোক ওখানে অপেক্ষা করছিল। বললো যে সিজিএস গেছেন 32 নম্বরে, প্রাইম মিনিস্টারের বাড়িতে গেছেন, ওখানে আপনাকে যেতে বলেছেন। আচ্ছা, আমি 32 নম্বর রাস্তাও চিনি না, 32 নম্বর বাড়িও আমি চিনতাম না, বঙ্গবন্ধুকে সামনাসামনি আমি কখনো দেখি নাই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে। আমি 32 নম্বরে গেলাম, আমাকে রিসিভ করলো কন্ট্রোলার বলে একটা পদবীর লোক আছে, উনি আমাকে ভিতরে বৈঠকখানায় যেখানে সবাই বসে নিয়ে গেল। দরজা খুলে দেওয়া হলো, আমি ঢুকলাম, যথারীতি সামরিক ভাবে আমি তাকে সালাম জানালাম।
আমি ইউনিফর্মে ছিলাম। তারপরে উনি আমাকে, সফিউল্লাহ আমাকে পরিচয় করে দিল বঙ্গবন্ধুর সাথে যে হি ইজ মেজর নাসিরউদ্দিন। তারপরে বঙ্গবন্ধু একটা সোফায় বসা ছিলেন, 2টা সিটের সোফা। উনি লুঙ্গিতে ছিলেন, এটা পাঞ্জাবি গায়ে ছিল, হাতে একটা ওনার পাইপ ছিল, আর এক হাতে এরিন মোট টোব্যাকো ছিল। আমাকে উনি পাশে বসালেন, ওনার পাশে আমার ঘাড়ে উনি হাত রাখলেন। তারপরে অনেকক্ষণ কথা নেই। ওখানে রুমের মধ্যে ছিল অনেকে, জেনারেল সফিউল্লাহ, জেনারেল জিয়া, খালেদ মোশাররফ, এসপি মাহবুব, তারপরে ছিল ঢাকার ডিসি আবুল হায়াত, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে আরো অনেকে ডিজিএফআই চিফ, এভরিবডি ওয়াজ দেয়ার। তো তখন বঙ্গবন্ধু বলল যে নাসির তুমি বলো কি ঘটনা। তখন আমি বললাম যে স্যার আমি কি নির্ভয় বলতে পারি সব? বলে হ্যাঁ তুমি নির্ভয় যা জানো সব বলো। তো আমি হাসিমের পুরো বিষয়টা বলার আগে টঙ্গীর বিষয়টা বললাম, তারপরে হাসিমের বিষয়টা ওনাকে বললাম যে স্যার হি ইজ ওয়ান্টেড ইন মেনি মার্ডার কেসেস, হি ইজ এ ওয়ান্টেড ক্রিমিনাল, এবং তাকে ধরা হয়নি। পাকিস্তানি আমল থেকে সে মানুষ খুন করে আসছে, স্বাধীনতার পরে সে মানুষ খুন করেছে। হি ইজ হ্যাভিং লট অফ আর্মস ইন হিজ আর্মারি। এটা সব খুলে বললাম। তখন বঙ্গবন্ধু অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপরে আবুল হায়াত ঢাকার ডিসির দিকে তাকিয়ে বললেন, হায়াত তুমি নাসিরের সাথে কালকেই ম্যাজিস্ট্রেট দিবা। মজুমদার নামে এক ম্যাজিস্ট্রেট ছিল, বলে মজুমদারকে দিবা নাসিরের সাথে। মজুমদার যাবে টঙ্গীতে, নাসিরের সাথে থাকবে। নাসির তুমি আবার যাবে, আবুল হাসিমকে ধরে তারপরে যেভাবে অস্ত্র বের করতে হয় সেভাবে তুমি অস্ত্র বের করবে। উনি পরিষ্কার বললো যে আমি আর কোনো কমপ্লেন শুনতে চাই না, আমি দেখি যে ওকে কে রিলিজ দেয়, বেইল দেয়। এটা কিন্তু সবার সামনে বললেন বঙ্গবন্ধু। এনিওয়ে আই কেম ব্যাক, ওই আপনার মজুমদার ম্যাজিস্ট্রেট উনিও আসলেন। আমরা এক রাত্রে বর্ষার মানে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, আগস্ট মাস তো সেই রাতে গেলাম, ওকে আবার ধরে ওনার ওয়াইফ টুয়াইফ সবাই আসলো, কান্নাকাটি, ওনার মা আসলো, আপনি আবার কেন করছেন ইত্যাদি, যারা হ্যাঁ কাঁদছিল, সবাই কাঁদছিল। আমি বললাম যে হাসেম তুমি আমাকে শুধু তোমার অস্ত্রগুলো আমাকে দিয়ে দাও, না হলে আমি তোমাকে পিটাবো তোমার স্ত্রীদের সামনে, তোমার মায়ের সামনে, এবং নির্দয় ভাবে তোমাকে পিটাবো। তুমি কি সেটা চাও না চাও না বলো? তো বলে স্যার আমাকে আর মায়ের না, কারণ ফার্স্ট ডে আমি ধরে এনে কিন্তু খুব পিটিয়েছিলাম। আচ্ছা বাট হি কুড টেক ইট। তারপরে সে বললো স্যার এই যে ওই গরু যে খায় খড় আছে না, খড় বলে হেস্টাক আর কি, বললো স্যার এইটার নিচে আপনার লোক দিয়ে সরান। তো ওই খড়গুলো সরানো হলো, ওখানে পেলাম একটা সুন্দর একটা সিমেন্টের একটা প্ল্যাটফর্ম, সেটা খুলে ভিতরে পেলাম বিশাল আলমারি, এলএমজি, তারপরে স্ট্যান্ড গান, তারপর রাইফেল, পিস্তল, তারপরে অসংখ্য অ্যামুনিশন। তারপরে তাকে ওগুলা করা হলো, লিস্ট করা হলো, ম্যাজিস্ট্রেট সব রেকর্ড করে তাকে নিয়ে আসা হলো, and he was produced before the court the next day. এটাই হচ্ছে ঘটনা। এবং he was not released. তাহলে এই মোজাম্মেল সাহেবের ঘটনা কোত্থেকে আসলো? মানে মোজাম্মেল সাহেবের ঘটনা এই হুমায়ুন আহমেদের বইয়ে হুমায়ুন আহমেদ লিখছে, অ্যান্থনি মাসকারেনসকে, এগুলি সব ভুয়া। আমি তো বলছি, আমি তো এখনো বেঁচে আছি। আপনার কাছে কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল নিয়ে নাকি আপনার কাছে আসছে যে এই মানে আমাদের কাছে কেউ কোনোদিন আসতে পারে না, তার মানে বঙ্গবন্ধুর তরফ থেকে কোনো প্রেসার ছিল না আপনার উপরে? না, not at all. Rather, it was to the contrary. And he was very polite to me. কি মোজাম্মেল সাহেবের সাথে আপনার একবার দেখা হয়েছে? একবার দেখা হয়েছে, only once. টেলিফোনে 2-3 বার কথা হয়েছে, দেয়ার আফটার। উনি কেন কোনো প্রতিবাদ করেননি এত বছর, এই মোজাম্মেল সাহেব? সেটা তো আমি বলতে পারবো না যে ভাই কেন করেননি। উনি আমাকে একবার ফোন করলেন যে এরকম লেখা হচ্ছে। আমি বললাম লেখা হলে আপনি প্রতিবাদ করেন না কেন? আপনার সাথে আমার একবার দেখা হয়েছে, আমি আপনার বাসায় 15-20 মিনিট ছিলাম, দেন আই লেফট। আমি তো আপনি প্রতিবাদ করা উচিত। এইগুলো হয়েছে কি, এগুলো একটা প্রোপাগান্ডা ভ্যালু ছিল আর কি, এগুলো করা হয়েছে, বিভিন্ন ভাবে করা হয়েছে।
কেন্দ্রিক ঘটনা, এটাকে সম্পূর্ণ বিপরীতমুখী করে তোলা হয়েছে। এটা আচ্ছা, আমি এতটুকু পরিষ্কারভাবে বুঝলাম যে এই মোজাম্মেলকে নিয়ে যে স্টোরিটা বলা হচ্ছে, এটা মোজাম্মেল নামে কোনো ক্যারেক্টারই সেখানে ছিল না, ছিল হাশেম নামে একটা ক্যারেক্টার, যাকে আপনি বঙ্গবন্ধুর নির্দেশে ধরেছেন। আবুল হাশেম মানে ঠোঁটকাটা হাশেম, এবং তাকে আপনি অস্ত্র সহ বঙ্গবন্ধুর নির্দেশে ধরেছেন, এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে কোনো প্রেশারই কোনোদিন ছিল না। না না না, আরো উল্টা বলেছেন, ধরতে হবে ওকে। আবুল হায়াতকে বলেছে ওই ম্যাজিস্ট্রেটকে দিবে, নাসির যাবে, নাসির ওকে ধরবে, আমি দেখবো কে ওকে বেল দেয়, এই কথা স্পষ্ট বলেছে, আমার বইতেও লেখা আছে এটা। প্রিয় দর্শক, আপনারা মেজর নাসিরের এই অডিওটি শুনলেন, কি বুঝলেন? আমার মনে হয় না আমি নতুন করে এটাকে রিটারেট করে আরো লম্বা বানাই। অর্থাৎ মোজাম্মেল নামে যে চরিত্রটি অ্যান্থনি মাস্কেরেনহাসের কততম পাতাতে এসেছে, 48, আমি প্রিন্ট আউট করেছি পিডিএফ থেকে, 48 নম্বর পাতাতে কেউ যদি অ্যান্থনি মাস্কেরেনহাসের সেই বইটির অরিজিনাল প্রিন্ট পান, সেই বইটির 48 নাম্বার পাতাতে যাবেন, গিয়ে আপনারা সেই কাহিনীটি দেখতে পাবেন। তার মানে আমরা জানতে পারলাম যে মোজাম্মেল নামে কোনো লোক কোনো নারীকে ধর্ষণও করেনি, জামিনের প্রশ্নও আসে না। সেখানে ধর্ষণের একটা ঘটনা ঘটেছিল এবং এক লোক অস্ত্র নিয়ে অস্ত্র মজুদও করেছিল। সেই লোকের নাম হচ্ছে ঠোঁটকাটা আবুল হাশেম। এই আবুল হাশেমকে আবার যাতে গ্রেফতার করা হয়, সেটা সম্পূর্ণ ব্যবস্থা বঙ্গবন্ধু করে দিয়েছিলেন। এবং এই যে বঙ্গবন্ধু করে দিয়েছিলেন, সেই সময় সেই ঘরে উপস্থিত ছিল মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল খালেদ মোশাররফ, মেজর জেনারেল শফিউল্লাহ, সেখানে ডিজিএফআই চিফ ছিলেন, এসপি মাহবুব ছিলেন। আপনারা নিশ্চয়ই মেজর নাসিরের এই বক্তব্যে কমপ্লিটলি পরিষ্কার হয়েছেন। কিন্তু আমরা এই দুই মোজাম্মেল সাহেবের সাথেও ফোনে কথা বলবার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানাই যে কাজী মোজাম্মেল হক এখনো জীবিত আছেন, যিনি টঙ্গীর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এই ভদ্রলোকের বয়স প্রায় 90-এর কাছাকাছি। তিনি প্রচন্ড অসুস্থ, স্মৃতিশক্তি মনে রাখতে পারেন না এবং বেড রিডেন। তার ছেলে সোহেলের সাথে আমরা ফোনে কথা বলেছি। সোহেল ভাই আমাদেরকে জানিয়েছে তার বাবার সাথে কথা বলা সম্ভব না, কারণ তার বাবা কানে শুনতে পান না, কিছু বোঝেন না, এবং তিনি সারাদিনই বিছানায় শুয়ে থাকেন, প্রচন্ড অসুস্থ। চলুন আমরা যে সোহেলের সাথে কথা বলেছি, অর্থাৎ কাজী মোজাম্মেল হকের ছেলে সোহেল, সেটা প্রমাণ হিসেবে আমরা ছোট্ট একটি অডিও ক্লিপস আপনাদেরকে শোনাই। আমার কথা শোনো, এখন আব্বা এইরকম অসুস্থ পর্যায়ে আছে, হ্যাঁ, আমি এখন এই করতে পরিচয় করাই দিতে পারতাম, কিন্তু আব্বা অসুস্থ অবস্থায় আছে, মোটামুটি মনোবিষ নাই, হ্যাঁ, এখন ওর একটা স্মরণ শক্তি লোপ পাইয়া গেছে আগের চেয়ে।